পদত্যাগ করতে রাজি আমি, ওরা বিচার চায় না, চেয়ার চায়, নবান্ন থেকে জানিয়ে দিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। অপরদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা পশ্চিমবাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। নামাজ এবং আজানের সময় দুর্গা পুজোয় কাসর এবং ঘণ্টা কোনোভাবেই বাজানো যাবে না, ফতোয়া জারি বাংলাদেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে 4,000 কেজি খাবার বিলি করছে আজমের শরীফ দরগা। অপরদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে কুকথা, ফেসবুকে গ্রেপ্তার 3। যত্রতত্র গজিয়ে ওঠা সমস্ত মসজিদ ফেলতে হবে ভেঙে, আন্দোলনের রণক্ষেত্র সিমলা, চলল লাঠি এবং জলকামান। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট বড় সুখবর, উপকৃত হবেন দেশের 6 কোটি প্রবীণ নাগরিক। জানাবো বিস্তারিত। অতিরিক্ত পাবেন 5 লক্ষ টাকা। দীপাবলিতে বড় উপহার রতন টাটার, 50,000 চাকরির সুবর্ণ সুযোগ দীপাবলির আগেই। পশ্চিম বাংলার জন্য বড় সুখবর, আরও 2 রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। বিস্তারিত জানাবো প্রত্যেকটি খবর, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। ওয়েদার রিপোর্টটিও থাকছে আপনাদের জন্য। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলো আমাদের প্রত্যেকদিন নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। কোন এলাকা থেকে সংবাদ দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। পদত্যাগ করতে রাজি আমি, ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়, নবান্ন থেকে জানালেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাঘরে 2 ঘন্টার বেশি সময় বসেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু বৈঠক হলো না এদিনও। এরপর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি জানালেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন, কিন্তু কেউ কেউ বিচার চান না, চান ক্ষমতার চেয়ার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। এর আগে পরপর 2 দিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেস্তে গেল। প্রথম থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে 2টি প্রধান শর্ত দিয়েছিলেন চিকিৎসকরা। তারা চেয়েছিলেন এই বৈঠকের সরাসরি সম্প্রচার হোক। 30 জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তবে এই 2 শর্তেই আপত্তি জানায় রাজ্য সরকার। বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা ব্যানার্জি জানিয়েছেন 3 দিনেও সমাধান করতে পারলাম না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি, যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম। তিনি আরও জানিয়েছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়, আশা করি মানুষ সেটা বুঝবেন, বক্তব্য মমতা ব্যানার্জির। এরপরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন এর পরেও যদি জুনিয়র চিকিৎসকরা বৈঠক করতে চান তবে মুখ্য সচিব এবং নবান্নের অন্যান্য আধিকারিকরা যেন বৈঠক করেন এবং তাদের বক্তব্য শোনেন। তবে তিনি আপাতত আর আলোচনায় থাকছেন না বলে জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির এই মন্তব্য প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন মমতা ব্যানার্জির পুরোটাই নাটক। এই বৈঠকে সরাসরি বৈঠকের সম্প্রচার হলে মমতা ব্যানার্জির মুখোশ খুলে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই ন্যায্য দাবি তিনি মানলেন না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদরত সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থন রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় রাজ্যপাল জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। নাম না করে লেডি ম্যাকবেথ বলে কটাক্ষ করেছেন সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন রাজ্যপাল হিসেবে আমি মুখ ফিরিয়ে থাকতে পারি না। বাংলার সমাজের পাশে দাঁড়িয়ে আমি স্থির করেছি আমি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করব। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সরকারি মঞ্চে থাকব না, কোনো সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যুক্ত থাকলে সেখানে আমি থাকব না। সামাজিকভাবে বয়কটের ঘোষণা মুখ্যমন্ত্রীকে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের। নামাজ এবং আজানের সময় দুর্গাপুজোর কাসর এবং ঘণ্টা যাবে না বাজানো, ফতোয়া জারি বাংলাদেশে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, কিন্তু পালা বদল হতেই শারদ উৎসবের ওপর বিধিনিষেধ আরোপ হলো বাংলাদেশে। বাংলাদেশের স্বরাষ্ট্র পরামর্শদাতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আজান এবং নামাজের 5 মিনিট আগে থেকে ঘণ্টা এবং কাসর বা কোনো বাদ্যযন্ত্র বাজানো যাবে না। সাউন্ড সিস্টেমও বন্ধ রাখতে হবে। আজান ও নামাজ হয়ে গেলে ফের তা বাজানো যাবে। সমস্ত পুজো কমিটিকে এ ব্যাপারে নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রসঙ্গত গত বছর বাংলাদেশ জুড়ে 33,431টি পুজোর আয়োজন হয়েছিল। এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 32,666। প্রসঙ্গত গত বছর একাধিক পুজো মণ্ডপে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা। এবারের পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রবণতা বাড়তে পারে বলে অনেক পুজো উদ্যোক্তা আশঙ্কা করছে।
এতেই সিঁদুরই মেঘ দেখছে অনেকে। যদিও যথাযথ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, জানিয়েছেন কিভাবে পুজো প্যান্ডেলে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সে ব্যাপারে আলোচনা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে 4,000 কেজি খাবার বিলি করছে আজমের শরীফ দরগা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, সেই উপলক্ষে আগামী 17 সেপ্টেম্বর 4,000 কেজি নিরামিষ খাবার বিলি করছে আজমের শরীফ দরগা। বুধবার দরগার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেবামূলক অনুষ্ঠান করা হচ্ছে। আজমের শরীফের পক্ষ থেকে ওই দিন 4,000 কিলোগ্রাম নিরামিষ খাবার বিলি করা হবে। খাবারের মধ্যে থাকছে ভাত, ঘি, শুকনো ফল। এছাড়াও গরিব মানুষকে লঙ্গর দেওয়া হবে। পুরো লঙ্গর অনুষ্ঠানটি পরিচালনা করবে ইন্ডিয়ান মাইনরিটি ফাউন্ডেশন এবং চিস্তি ফাউন্ডেশন অব আজমের শরীফ। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের মোদী সরকারের। উপকৃত হচ্ছেন 6 কোটি প্রবীণ নাগরিক। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এবার 70 কিংবা তার বেশি বয়সীরা বছরে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা পাবেন। এর ফলে 4.5 কোটি পরিবার অর্থাৎ 6 কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন। বুধবার মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই এক বিবৃতিতে কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, এতদিন কোনো পরিবার আয়ুষ্মান ভারতের অধীনে বছরে মোট 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পেত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আর্থসামাজিক অবস্থা যাই হোক না কেন, দেশের সমস্ত প্রবীণ নাগরিক এবার থেকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধে পাবেন। তাদের আলাদা কার্ড দেওয়া হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে কোনো পরিবার বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পাচ্ছেন। 70 কিংবা তার বেশি বয়সী কোনো ব্যক্তি ওই পরিবারের সদস্য হলে এবার থেকে তিনি আলাদা করে আরও 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন। অর্থাৎ পরিবারের 70 বছরের কম বয়সীরা এই সুযোগ পাবেন না। সেক্ষেত্রে একটি পরিবারে কোনো প্রবীণ ব্যক্তি থাকলে তিনি একাই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন, আর বাকিরা আরও সবাই মিলে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পে। দীপাবলিতে বড় উপহার, 50,000 চাকুরির সুযোগ দিচ্ছেন রতন টাটা। দেশ জুড়ে উৎসবের মরশুম। দুর্গাপুজো আসতে আর 1 মাসও বাকি নেই, তারপরেই রয়েছে দিওয়ালি। উৎসবের সেই আবহে বড় উপহার রতন টাটার। দিওয়ালির আগেই দেশে বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে রতন টাটা। কমপক্ষে 50,000 চাকুরির সুযোগ দিচ্ছে টাটা গোষ্ঠী। প্রসঙ্গত, এতদিন বিদেশ থেকেই আইফোন আমদানি করত ভারত। এবার ভারতের মাটিতেই তৈরি হবে আইফোন। আর এই আইফোন তৈরির দায়িত্ব পেয়েছে রতন টাটার সংস্থা। আগামী নভেম্বর মাস থেকে ভারতের মাটিতেই আইফোন তৈরির কাজ শুরু করে দেবে টাটা ইলেকট্রনিক্স। তামিলনাড়ুতে 250 একর জমির ওপরে হসুর প্ল্যান্টে হচ্ছে আইফোন তৈরির কারখানা। এই প্রকল্পে টাটার বিনিয়োগ প্রায় 6,000 কোটি টাকা। উৎপাদন শুরু হওয়ার পর এখানে 50,000 কর্মসংস্থান হবে। বর্তমানে ওই প্ল্যান্টে 15,000 কর্মী নিযুক্ত রয়েছেন। রাজ্যবাসীর জন্য বড় সুখবর, আরও 2টি রুটে বন্দে ভারত ট্রেন পাচ্ছে পশ্চিমবাংলা। তা চলবে হাওড়া ভাগলপুর এবং হাওড়া রাউরকেল্লা রুটে। রেল মন্ত্রকের শীর্ষ সূত্রে জানা যাচ্ছে, আগামী 15 সেপ্টেম্বর রবিবার নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে বাংলায় মোট 6টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলে। সেগুলি হলো হাওড়া রাঁচি, এনজেপি গুয়াহাটি, হাওড়া এনজেপি থেকে পাটনা, হাওড়া পাটনা এবং হাওড়া পুরী। আরও 2টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যোগ হলে মোট সংখ্যাটি দাঁড়াবে 8। প্রয়াত হলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। 72 বছর বয়সে প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক। গত কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষিয়ান বাম নেতা। 19 আগস্ট ফুসফুসের সংক্রমণ সহ একগুচ্ছ শারীরিক সমস্যা নিয়ে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছিল বর্ষিয়ান বাম নেতাকে। জানা যায়, প্রথমে ফুসফুসের এক অংশের সংক্রমণ ধরা পড়ে, পরে তা ছড়িয়ে পড়ে শরীরের বাকি অংশে। গত কয়েকদিন ধরেই হাসপাতালে ছিলেন, রাখা হয়েছিল ভেন্টিলেশনে। ভারতীয় রাজনীতির মানচিত্রে অন্যতম জনপ্রিয় এক নক্ষত্রের নাম এই সীতারাম ইয়েচুরি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র সীতারামের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র সংগঠন থেকে। 1974 সালে তিনি ভারতের ছাত্র ফেডারেশনের সদস্য হিসেবে যোগ দেন। তারপর ছাত্র সংগঠনের কাল পেরিয়ে তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। 1975 সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। তিনি জেএনইউর ছাত্র সংসদের সভাপতি পদেও ছিলেন। তিনি 1978 সালে নির্বাচিত হন এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হিসেবে। তিনি পরে সভাপতি পদে নির্বাচিত হন। চোখের সামনে 2
আর্মি সেনা অফিসারের বান্ধবীকে লাগাতার ধর্ষণ, ডাকাতি, রোমহর্ষক ঘটনাটি ঘটল কোথায় বিস্তারিত জানাচ্ছি। সেনা অফিসারদের মারধর করে লুট করা হলো সঙ্গে থাকা যাবতীয় জিনিস। শুধু তাই নয়, ট্রেনি সেনা অফিসারদের সঙ্গে থাকা বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধেবেলা মধ্যপ্রদেশের ইন্দোরের জামগেট এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, লুটপাট করার উদ্দেশ্য নিয়ে সেনা অফিসারদের পথ আটকেছিল দুষ্কৃতীরা। প্রথমে লুটপাট করলেও এরপর তারা সেই সেনা অফিসারদের সঙ্গে থাকা যুবতীকে জোর করে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। আক্রান্ত সেনা অফিসারদের বয়ানের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রান্ত সেনা অফিসার জানিয়েছেন, সেনা কলেজে তাদের প্রশিক্ষণ চলছিল। মঙ্গলবার দুপুরে ইন্দোরের ছোটি জামের ফায়ারিং রেঞ্জের কাছে বান্ধবীদের সঙ্গে দেখা করেন তারা। সেখানেই তারা গল্প করছিলেন। আচমকা 8 জন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। ইতিমধ্যে মেডিকেল টেস্টে জানা গিয়েছে গণধর্ষণ করা হয়েছে ওই যুবতীকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার 3। এই ঘটনার তদন্ত করে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল বারাসত জেলা পুলিশ। একজনকে গ্রেপ্তার করেছে দেগঙ্গা থানা, দ্বিতীয় জনকে বারাসত থানা, তৃতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের নাম সুমিত কুন্ডু, শফিকুল ইসলাম এবং প্রীতম পাল। 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে আরজিকর কাণ্ডে শুনানি হয়। প্রধান বিচারপতি বেশ কয়েকটি বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তা নিয়ে বারাসতের যুবক সুমিত, দেগঙ্গার বাসিন্দা শফিকুল ফেসবুকে প্রধান বিচারপতির নামে কুরুচিকর মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে। এক নজরে আজকের পশ্চিমবাংলার লেটেস্ট ওয়েদার রিপোর্টটি আমরা সরাসরি দেখে নিচ্ছি। শুরুতে নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের এই জেলাগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি থাকছে। অপরদিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তে উত্তরবঙ্গের কোনো জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা সম্ভাবনা দেয়নি আবহাওয়া দপ্তর। পরবর্তী 7 দিন, 1 সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতে এই মুহূর্তে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই।